প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনীতি বিশ্লেষক, কলামিস্ট জনাব ডাক্তার জাহিদুর রহমান। আপনাকে স্বাগত। ধন্যবাদ। 1 জুলাই একটি দৈনিকে আপনার একটি কলাম প্রকাশিত হয়েছে। সেখানে আপনি বলছেন যে 2024-এর গণঅভ্যুত্থানকে আমরা জুলাই মাস দিয়ে নামকরণ করি। ঠিক 1 বছর পরের জুলাইয়ে দাঁড়িয়ে আমাদের চেতনে কিংবা অবচেতনে প্রাপ্তি আর অপ্রাপ্তির এক ধরনের হিসাব নিকাশের প্রবণতা তৈরি হয়েছে। ডক্টর জাহেদ, আমরা দেখছি এই প্রাপ্তি এবং অপ্রাপ্তির হিসাব নিকাশের বেশিরভাগই কিন্তু দলীয় এবং ব্যক্তিগত। তাহলে দেশ কোথায়? জুলাই গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার প্রতিফলনই বা কোথায়? মানে খুবই জটিল একটা জায়গা এটা। মানে জন আকাঙ্ক্ষাটা ঠিক কি ছিল আমি নিজেও নিশ্চিত নই। মানে আমি দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতি ফলো করার চেষ্টা করেছি, মানুষের মনোভাব এবং যে মানুষটা রাজনীতি বিশ্লেষণ করতে চান তার সাবকনশিয়াসই থাকে উনি যেখানেই যাবেন, একটা চা দোকানে বসেছেন, ওখানে লোকজন কি কথা বলছে আপনি একটু ওভার হিয়ার করবেন, কান পেতে শুনবেন, কখনো কখনো কাউকে জিজ্ঞেস করবেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে, যে গৃহকর্মী বাসায় কাজ করে তার কাছ থেকে শোনা, আমি বাজারে গেছি কোনো ভাই কেমন চলছে, বিক্রি কেমন, কি মনে করতেছেন, কি হবে, রিক্সা চালক, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু বোঝার চেষ্টা করি। কিন্তু তারপরও আসলে কি আমরা বলতে পারি যে জন আকাঙ্ক্ষা বা কালেকটিভলি আমরা কি চেয়েছিলাম? আমি এই কারণে ব্যক্তিগতভাবে মনে করি কালেকটিভ অন্তত যে কমন জায়গাগুলো আছে আমরা সেইগুলো যদি মনে করি, আমাদের কয়েকটা কমন জায়গা ছিল। আসলে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলাম কারণ তিনি আমাদের নির্বাচনী ব্যবস্থাটা ধ্বংস করে গায়ের জোরে ক্ষমতায় ছিলেন। গায়ের জোরে ক্ষমতায় থাকতে গিয়ে উনি, যে কেউ, আপনি যদি কালকে প্রাইম মিনিস্টার হন এবং আপনি যদি গায়ের জোরে ক্ষমতায় থাকতে চান, আপনাকে রাষ্ট্রের ইনস্টিটিউটগুলো ভেঙে ফেলতে হবে, আপনি বিরোধীদেরকে নিপীড়ন করতে হবে, ভয় দেখাতে হবে, আপনার লুটপাট আপনি করবেন, কারণ লুটপাট করবেন, লুটপাট যখন করবে সেটার প্রভাব বাজারে পড়বে, সাধারণ মানুষের উপরে পড়বে, ব্যাংক লুট হবে, মূল্যস্ফীতি হবে, টাকা পাচার হবে। সো আমরা চেয়েছিলাম যদি নির্বাচনী ব্যবস্থাটা থাকে তাহলে মোটা দাগে এদেশের মানুষ কিন্তু বাংলাদেশ অনেক সুশাসন হয়ে যাবে, দুর্নীতিমুক্ত হয়ে যাবে, এভাবে ভাবে নাই। সে ভেবেছে আগের তুলনায়, মানে আমরা আগে শেখ হাসিনার আগে যে অবস্থায় ছিলাম সেই জায়গাটায় যাই, তারপরে ধাপে ধাপে উন্নতি হই। এটা হলো কমন। এর বাইরে আবার কারো কারো অ্যাডেড চাওয়া আছে, অনেক রকম এক্সট্রিম চাওয়া, বিপ্লব করে ফেলো, বিপ্লবী সরকার করে ফেলো, বা কেউ কেউ অনেস্টলি সংস্কার চেয়েছেন। এবং আবার এই সংস্কার চাওয়া যারা আছেন, যেমন আমি সংস্কার চাই, আমি নিজে একটা সংস্কার কমিশনের সদস্যও আছি। সংস্কার যেগুলো সোফার প্রেজেন্টেড হয়েছে বেশিরভাগগুলোর সাথে আমি একমত। তাহলে খেয়াল করি কতটুকু সংস্কার আলোচনায় আসবে সেটা নিয়ে দ্বিমত, আবার আলোচনায় যতটুকু এসছে সেটার কতটুকু আমাদের এবার অ্যাচিভেবল সেটা নিয়েও দ্বিমত আছে। যেমন আমি মনে করি যেগুলোর সাথে আমরা একমত, আমি একমত, আবার যেগুলোর সাথে সব দল এখনো একমত হয় নাই সেগুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি একটু ছাড় দেয়াই ভালো। আমরা সোফার যতটুকুতে আসছি এটাই আবার আমি সন্তুষ্ট, আরো কেউ সন্তুষ্ট। আমরা কনস্টিটিউশনের বেশ কিছু পয়েন্টে তো বিএনপি সহ অনেকে একমত হয়েছে, যেটা ফরিদ ভাই আপনি চিন্তা করুন, আর্টিকেল 70 নিয়ে একটা কনসেনসাস হবে আপনার চিন্তা হয়েছিল কোনো এক সময়? এটা 24-এর কারণে হয়েছে। দেশের বিচার বিভাগ পুরো পৃথকীকরণ হয়ে যাবে, সচিবালয় সহ আলাদা, সরকারের অধীনে, লোয়ার জুডিশিয়ারিকে সরকার নিয়ন্ত্রণের মাধ্যমেই তো মানুষের উপরে দমন পীড়ন চালায়, ক্ষমতা চালায়। সামনে কি হবে বাংলাদেশে? খেয়াল করুন, সরকার কাউকে ধরবে কিন্তু লোয়ার জুডিশিয়ারি আর আইন মন্ত্রণালয়ের কোনো প্রভাব নাই, তাকে জামিন দিয়ে দিবে। তো এইটাও তো বিএনপি মেনে নিয়েছে। এবং যেটা আমাদের সংবিধানে ছিল না, সেই 10 বছর তারা বেশি প্রাইম মিনিস্টার থাকা যাবে না, এটাও মানছে। সো আমাদের অর্জন, ইভেন কনস্টিটিউশনের প্রশ্নগত অর্জন এই দফায় কম না। কোন জায়গাটা? সেটা হচ্ছে যখন আমাদের একটা ভোট দেওয়ার অধিকার ছিল না, সেখানে বসে আমরা এতগুলো, আর আইনগতভাবে যা হয়েছে এগুলো প্রায় সবই তো একমত হয়েছে। তো সেই কারণে আবার এই জন্য বলছে এত ডাইভার্সিটি, কেউ সন্তুষ্ট কেউ অসন্তুষ্ট, এবং এটা সামষ্টিক চাওয়াটা কি সেটা বলাও কঠিন। সামষ্টিক চাওয়া আসলে বেজ একটা ছিল, সেটা হচ্ছে শেখ হাসিনাকে যেতে হবে। তো সেটা তো আমাদের প্রত্যেকের অর্জন হয়েছে। এই জন্য জুলাইয়ের কথা বলি, যাবতীয় সবকিছু যদি সরিয়েও রাখি, আমরা শেখ হাসিনাকে সরাতে পেরেছি, কারণ শেখ হাসিনাকে সরাতে না পারলে আমাদের বাকি কাজ হতো না, কোনো কিছু হতো না। তো সেই মেজর এবং প্রধান জিনিসটা আমরা করে ফেলতে পেরেছি। বাকিগুলো আমাদের সময়ের সাথে, এখন যতটুকু হয়েছে সময়ের সাথে আমরা আরো কথা বলবো, রাজনীতি করব, ডিবেট করব, খানিকটা ঝগড়াঝাটি করতে করতে আমরা লক্ষ্যের দিকে যাব বলে মনে করি। আর আমি একটা জিনিস খুব জরুরি বলে বিশ্বাস করি, যেমন ধরুন আমাদের আরব স্প্রিং শুরু হয়েছিল তিউনিসিয়াতে, এবং বাংলাদেশে কিন্তু একটা তিউনিসিয়া মডেলেরই অভ্যুত্থান হয়েছে। বাংলাদেশে এই মডেলের অভ্যুত্থান হবে, আমি দীর্ঘদিন এটার পক্ষে কথা বলেছি। মানে মানুষের ক্ষোভ জমে আছে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে, সবাই তার ক্ষোভ নিয়ে নামবে, সে তার সাথে না, সে তার নিজের ক্ষোভ নিয়ে নেমেছে। ওই যে মোহাম্মদ বোয়াজিজি একজন
স্ট্রিট হকার ভেন্ডার, হুম। তাকে ওটাও কিন্তু বেকারত্বের সাথে জড়িত, সে কিন্তু শিক্ষিত ছিল, গ্রাজুয়েট ছিল, হ্যাঁ। চাকরি পাচ্ছিল না, সে রুটি বিক্রি ফুটপাতে ফল করছিল। বিক্রি করতো। তাকে যখন ধরে নিয়ে গেল, ফেরত দিল না, সে আগুন দিল, তারপর আস্তে আস্তে মানুষ কিন্তু তার তাড়িয়াতে নেমে গেল। কিন্তু সেই তিউনিসিয়াই অভ্যুত্থান পরবর্তী সময়ে খুবই আনস্টেবল হয়ে গেছে। সেম গোস ফর ইজিপ্ট, সেরকম থাকলোই না, থাকলোই না, আবার পুরনো সিস্টেম পুরো সৃষ্টি আরো খারাপ। আরো খারাপ, রাইট। আচ্ছা, তো এখন আমরা যদি আবার সেইটার সাথে তুলনা করি, হ্যাঁ এই সরকার আরো অনেক কিছু করতে পারতো বলে আমি বিশ্বাস করি। এই সরকার যদি সুযোগ ছিল, আর একটু প্রোঅ্যাক্টিভ হতো, এই সরকারের ক্যাবিনেটটা যদি আর একটু পোটেন্ট হতো, অনেক কিছু হতে পারে। কিন্তু তারপর আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমি মনে করি আমরা অনেক ওইসবের তুলনায় যদি মনে করি অনেক ভালো আছি। আমি আমরা যে কথাটা সবসময় বলি সেটা হলো একটা গণ অভ্যুত্থান বা বিপ্লব যাই হোক না কেন, প্রতি গণ অভ্যুত্থান বা প্রতি বিপ্লব এটা হঠাৎ স্বাভাবিক, কিন্তু আমাদের দেশে কিন্তু এখনো 10% সেটা হয়নি। হয়নি শুধু না, আমরা যথেষ্ট অর্ডারের মধ্যে আছি এখনো। মানে আমাদের দেশের পুলিশ প্রতিটা থানা থেকে পালিয়ে গেছে, এবং আমি না, আমার মন ভরে গেছে, আমি দুঃখিত এটা বলে ফেলার জন্য। এদেশের মানুষের সম্পর্কে আমার নিজেরও ধারণা তুলনায় মানে যতটা খারাপ ছিল, সেই তুলনায় দেশের মানুষ হাজার হাজার গুণ, লক্ষ গুণ ভালো। 3 দিন দেশে সরকার ছিল না, যে কোনো কিছু হতে পারত। আমেরিকার মতো দেশে ইলেকট্রিসিটি 3 ঘন্টা 4 ঘন্টা না থাকলে কি আমরা জানি, আপনার চুরি ডাকাতি তো ঘরে ঢুকে যদি ঘরের মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হতো, কার কি করার ছিল? ব্যাংক, এটিএম, গোল্ডের দোকান, টোটাল অ্যানার্কি, অ্যান্ড নাথিং হ্যাপেন্ড। আমার কাছে এই জন্য বলছি যে আমরা অসাধারণ সিভিলাইজড মানসিকতার পরিচয় তখন থেকে এখন পর্যন্ত দিচ্ছি। সমালোচনা জায়গাগুলো সমালোচনা করব, কিন্তু আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি অসাধারণ সন্তুষ্টি। এর মানে আপনি বলছেন যে হতাশ হওয়ার কারণ আমি হতাশ নই, কারণ আমি কেউ যদি অনেক বেশি চেয়ে ফেলেন, ধরুন কেউ যদি মনে করেন একটা বিপ্লবী সরকার, বিপ্লব, কনস্টিটিউশন ফেলে দেব, এইভাবে দেশ চালাবো, আমি ভালো খারাপ অর্থে বলছি না, তিনি ভালো উদ্দেশ্যও যদি করেন তো তিনি হতাশ। যেমন এই যে 8 তারিখকে সাংবিধানিক প্রতি বিপ্লব বলে খুব গুরুত্বপূর্ণ একজন পাবলিক ইন্টেলেকচুয়াল বলছেন প্রথম দিন থেকে, উনি 8, 9, 10 তারিখ থেকেই বলছেন যে এটা সাংবিধানিক প্রতি বিপ্লব হয়ে গেছে। তো ওনার কাছে মনে হয়, আর আমি তো এটাকে বিপ্লবী মনে করি না, সুতরাং প্রতি বিপ্লবের প্রশ্ন নেই। আর গণ অভ্যুত্থানেরও চাওয়া পুরো পূরণ হয় নাই, কিন্তু যতটুকু হয়েছে আমি মনে করি অন দ্য রাইট ট্র্যাক। ডক্টর জাহিদ, ওই কলামে আপনি আরো লিখেছেন যে শেখ হাসিনার সময় বাংলাদেশ আদতে কোনো রাষ্ট্র ছিল না, ছিল মগের মুল্লুক। এবং দুর্ভাগ্যজনক এই আলাপ এখন অনেকেই তুলছেন যে এই সরকারের সময় দেশ মবের মুল্লুকে পরিণত হয়েছে। মগের মুল্লুক আর মবের মুল্লুক, আপনি একটা অনুপ্রাস ব্যবহার করেছেন। বিশেষ করে ধর্মের নামে তৈরি হওয়া মব নিয়ন্ত্রণে সরকার কিছুই করতে পারেনি কিংবা পরিকল্পিতভাবেই করেনি। ডক্টর জাহিদ, এই যে আপনারা অনেকে মবের কথা বলছেন, এটা এক এক সময় এক এক রকমের ব্যাখ্যা হয়। যেটা অনেক সময় হয় যে নিজের দলেরই কাউকে আক্রমণ করা হয়, মবের মতো করে সৃষ্টি করে। আবার ধর্মীয় ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, এবং ট্যাগ শুধু ধর্মীয় না, কিন্তু নানান রকমের ট্যাগ লাগিয়ে দিয়ে তাকে মবের সাথে লিঙ্ক আপ করা হয়। বিশেষ করে ধর্মীয় লেবাসের পোশাকধারী কেউ হলে সেটাকে মব বলাটা খুব সহজেই সবাই বলতে চায়। এর একটা প্রবণতা আমরা অনেকদিন ধরে, এখন না কিন্তু আগের থেকে এই প্রবণতাটা ছিল। এবং একটা বিষয় সেটা হলো যে মবটা অনেকে যেটা বলেন যে বাংলাদেশের সবচেয়ে বড় মবটা হয়েছিল শাহবাগে, কিন্তু সেটাকে কেউ মব বলেও নি, এখনো বলছে না। এই মবটা একটা বিতর্ক তৈরি হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন। যে সরকারি পক্ষ থেকে একজন বলেছেন এক ধরনের কথা, প্রেশার গ্রুপ বলেছেন, অনেক বিতর্ক তো হয়েছে। আসলে জনরোষ এবং মব এটা একটু গুলিয়ে যাচ্ছে অন্য একটা কারণে। কারণটা হলো যে আপনি জনরোষ অস্বীকার করতে পারছেন না, কারণ আপনি যেটা বললেন যে আপনি শুরুতে বলছেন মগের মুল্লুকের যে শিকার যারা হয়েছে তাদের মধ্যে জনরোষ থাকাটা স্বাভাবিক। সব মিলিয়ে আসলে এই মবটা, জনরোষ, এগুলো নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে নিশ্চয়ই। এবং যারা মব বলছেন, বিশেষ করে অনেকে যারা বলছেন এরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সক্রিয়তর ছিলেন, সক্রিয় নয় সক্রিয়তর ছিলেন, কিন্তু এই মব যারা আবিষ্কার করেছেন বা ইন্ট্রোডিউস করেছেন তারা কিন্তু ফ্যাসিস্টদের সহযোগী ছিলেন। এই কারণে বোধহয় আরো গোলাটে হয়েছে। আমি একটু বেশি কথা বলে স্পষ্ট করবেন। একদম একদম, এবং আপনার এই ব্যাখ্যাটা খুবই জরুরি ছিল। মাঠে কি কি কথা হচ্ছে সেটা, মানে এখন মব কে কি বলছে জানি না। আমার একটা ক্ষুদ্র লড়াইয়ের ইতিহাস আছে শেখ হাসিনার বিরুদ্ধে, আমিও মব বলছি এবং আমি এটার বিরুদ্ধে কথা বলছি, আমি এটুকু জানিয়ে রাখলাম প্রথম। আচ্ছা, এখন অনেকগুলো প্রশ্ন এসছে। জনরোষ থাকে, মানে আমরা একটা সিভিলাইজড স্টেটে যখন বসবাস করি, আমরা
আসলে স্টেট কি? স্টেট হচ্ছে কিছু মানুষ মিলে একটা চুক্তি করেছে, সে একটা সংগঠন তৈরি করেছে, সেই চুক্তিটা করেছে, চুক্তিটার বেসিক কথাগুলো সংবিধানে লেখা থাকে, তার মাদার যে ল, তারকে শাখা প্রশাখায় আরো অনেকগুলো আইন হয়। আমি আমার স্বাধীনতা অনেক কিছুই সরকারের হাতে তুলে দেই, আমি চাইলে যে কোনো কিছু করতে পারি না। আপনি রাষ্ট্রে যতদিন আছেন আপনি চাইলে ইনকাম ট্যাক্স না দিয়ে থাকতে পারবেন না। আপনি বলবেন আচ্ছা আমি তোমার কিছুই করবো না, তোমার কোনো সুবিধা নেই, মানে ঘরেই বসে থাকবো, তবু দিতে হবে। আপনি আপনার স্বাধীনতা তুলে রাখছেন, বিনিময়ে স্টেট আপনাকে কতগুলো সুযোগ দেয়, সুযোগ এবং নিশ্চয়তা দেয়। নিশ্চয়তা দেয় মানে ট্রাইবাল সোসাইটির সাথে মগের মুল্লুক কেন বললাম? মগের মুল্লুকে আইন নাই, যার শক্তি আছে সেই প্রিভেইল করে। মানে শেখ হাসিনা সরকার উনি সরকারি জিনিস ব্যবহার করে প্রিভেইল করছেন, উনি শক্তি প্রয়োগ করছেন। স্টেটও কিন্তু কখনো আইনের বাইরে বল প্রয়োগ করতে পারে না, আইনের বাইরে যেতে পারে না, আর গেলেই তখন সেটা মগের মূল্য, একদম মগের মুল্লুক হয়। ছাত্রলীগ মগের মুল্লুক, আমার জোট শক্তি আছে আমি তোমাকে দেখে। ছাত্রলীগের মধ্যে আবার যার শক্তি বেশি আছে গ্রুপের, সে আবার আরেক গ্রুপকে খেয়ে ফেলছে। সো দেয়ার ইজ নো রুলস অফ দ্য গেম। আমরা স্টেট তৈরি করেছি, আসলে বেসিকটা হচ্ছে এই, আমরা সেই স্টেটে যাবো কোনোদিন, কিন্তু আমাদের বেসিকটা হচ্ছে আমরা কতগুলো মানে জিনিস একমত হয়েছি। আপনি একমত না হইলে আসলে এই স্টেটে থাকতে হলে একমত হইতে হবে যে আমরা, আমাদের রোষ থাকতে পারে কিন্তু আমরা কাউকে কখনো পাল্টা কিছু করতে পারি না। আমি আওয়ামী লীগের সময় একটা পর্যায়ে ওরা ক্যাম্পেইন বন্ধ করেছে, কারণ আমি লোকজনকে আমি ধরে ধরে টকশোতে জিজ্ঞেস করেছি। তারা বলতো তারা লাঠি সোটা নিয়ে বসে থাকে, অস্ত্র ভিতরে রাখতো, যে বিএনপির নাশকতার আশঙ্কায় তারা এখানে পাহারা দিচ্ছে। আমি একদম স্পষ্টভাবে জিজ্ঞেস, আওয়ামী লীগের মতো স্বৈরাচার একটা পর্যায়ে বক্তব্য থেকে সরে এসছে। আমি বললাম আপনাদেরকে দায়িত্ব কে দিয়েছে? ফরিদ ভাই খেয়াল করুন, আপনার রাইট টু ডিফেন্স আইন বলে আমি যদি আপনাকে মারতে যাই আপনি আমাকে পাল্টা মার দিতে পারেন এবং তাতে আমি মারাও যেতে পারি। আপনি যদি কোর্টে এটা প্রমাণ করেন আপনি বাঁচার জন্য আমার কাছ থেকে করেছেন, আপনার কিচ্ছু হবে না। কিন্তু ধরুন আমি আপনাকে পিটিয়ে চলে গেলাম, এরপর আপনি আমাকে খুঁজে বের করে পেটাতে যাবেন, ইউ ক্যানট ডু দ্যাট, ইটস আ ক্রাইম। আপনি কোর্টকে বলতে পারবেন না আমাকে যেহেতু পিটায়ে চলে গেছিল আমি সেটা শোধ নিতে গেছি, ওকে গিয়ে পিটায় আসছি। আপনারটা ক্রাইম, কিন্তু আমারটাও ক্রাইম, আপনারটাও ক্রাইম। দিস ইজ হোয়াট দ্য স্টেট ইজ। খুবই কেতাবি লাগতে পারে কিন্তু স্টেট এইভাবেই চলে। এরকমই। তো আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কেন কথা বলেছিলাম? কারণ শেখ হাসিনা মগের মুল্লুক বানাইছিল। আমরা চেয়েছি বাংলাদেশটা আস্তে আস্তে আইনে ফেরত আসবে। জনরোষ থাকবে, থাকবে না তা না, মানুষ সাফার এমন করেছে কোনো সন্দেহ নাই, কিন্তু স্টেটকেই মেসেজ দিতে হবে যে তুমি জনরোষ আছে কিন্তু সেটার জন্য তুমি কি কদ্দূর পর্যন্ত কি করতে পারো। কোনো একজন অভিযুক্তকে হাতের কাছে পাওয়া গেলে সে এমনকি তাকে ধরেও ফেলতে পারে, কিন্তু তাকে সোপর্দ করতে হবে। তাকে পেটাবো, তাকে তার বাড়ি ভেঙে দেব, এই কাজগুলো করা যাবে না। এই জিনিসটা কেউ করতে পারে না, ফুল স্টপ, একদম। আমি 5 তারিখে প্রথম থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে এসব বলা নিয়ে কথা বলেছি, আমি গালি খেয়েছি, বাট আই ডিড ইট। নাম্বার 2, মব কোনটাকে আসলে আমরা বলবো শাহবাগ মব ছিল কিনা? আমি শাহবাগকে মব মনে করি না, কারণ হচ্ছে মব নিয়ে যেটা হয় মোটা দাগের মধ্যে অনেক রকম বিষয় আছে। আপনি যেটা বললেন, আবার পরিকল্পনা করে মবের চেহারাও দেয়া হচ্ছে, এদেশের লোকজনের তো অনেক প্ল্যান আছে। মব হচ্ছে মোটামুটি স্পন্টেনিয়াসলি আনঅর্গানাইজড লোকজন, আমাদের এই যে মব লিঞ্চিং বলি, গণপিটুনি দেই আমরা, কোনো একজন মানুষকে আমরা অপরাধী মনে করতে পারলাম, তাকে ধরে ফেললাম, 2-4 জন পেরেছি পেটাতে, অন্যরা এসে জয়েন করলো। আমাদের এরকম মব প্রচুর হয়েছে, যেমন আওয়ামী লীগের অনেকের বাড়ি ভাঙচুর হয়েছে, 2-4 জন 5 জন শুরু করেছে, অনেকে এসে জয়েন করেছে। এর মধ্যে বিভিন্ন দল মতের মানুষ ছিল, এটা কোনো অর্গানাইজ না, কোনো একটা দল অর্গানাইজ করে চলো আমরা ওটা ভাঙতে যাই, সেটা হয়নি। তাহলে ওগুলো হলো স্পন্টেনিয়াস মব। যেমন ধরুন আমরা এই যে ধর্মের লেবাসের কথা বলছি, আমি এই কথাটা বুঝতে পারতে হবে, এটা খুব জরুরি। এবং ফরিদ ভাই, আমাদের জিও পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স না যদি বুঝি আমরা না এই দেশে থাকতে পারবো না, আমাদের বুঝতে হবে এটা, দুনিয়াটাই এরকম। আপনাকে একটা ছোট উদাহরণ দিই, ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন বলে ইরাক ধ্বংস করে ফেলছে না, মানে আদতে ওখানে ছিল না, ইরানের আছে, ইরানের প্রস্তুতি অনেক, এবং এমনই হয়েছে এইটার উপর রিপোর্ট করে নিউ ইয়র্ক টাইমস পুরস্কার পেয়েছে পুলিৎজার, আচ্ছা, কিন্তু পরবর্তীতে দেখা গেছে এটা ঘটনাই না, কিন্তু শক্তিশালী দেশ তো এটা করেছে। আচ্ছা, আপনার দেশ সম্পর্কে যদি পারসেপশন তৈরি হয় যে এখানে এক্সট্রিমিস্টরা একটা ওপেনিং দেখছে, তার একটা সম্ভাবনা সে দেখছে, আপনি যতই বলেন না কেন দিনের শেষে ইউ সাফার। সোজা সাপটা কথা, আমরা কোন দেশই না বৈশ্বিক শক্তিগুলোর বিবেচনায়, ভেতর থেকে যদি কেউ এটাকে
মদত যোগায় তখন কি হবে? আমি সেজন্য বলছি, মানে এই বয়ানটা তৈরি করার ব্যাপারে একদম এটা ষড়যন্ত্র আছে তো। জি আমাদের দেশে ইসলামিক এক্সট্রিমিস্টরা মাথাচাড়া দিয়েছে, এটা কার জন্য ভালো? আওয়ামী লীগের জন্য ভালো, ভারতের জন্য ভালো। ভারত দীর্ঘদিন থেকে এই ন্যারেটিভ চালিয়েছে। তাহলে আমি যে কথাটা বলতে তাদের নেতা বানিয়েছে প্রফেসর ইউনূসকে। হ্যাঁ, একদম কিরকম হাস্যকর একদম ব্যাপার। একদম। কিন্তু আমি যদি বলি এখন সরকার তো যথেষ্ট টাফ হয় নাই, হয় নাই তো। যেখানে যেখানে এরকম তৌহিদি জনতা, মানে তৌহিদি জনতা শব্দটার ওজন অনেক। তৌহিদি জনতা এগুলো করে না আসলে, জেনুইন তৌহিদি জনতা। একটা ব্যানার দিয়ে আপনি যে কোনো কিছু করে ফেলতে পারেন, এবং সরকারকে শক্ত হতে দেখি নাই। এসব ক্ষেত্রে কিন্তু মব তৈরি হয়েছে, আমি সেভাবে বলতে চাই। এটা কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হলো এই তৌহিদি জনতা লাগিয়ে এগুলো করার ফলে কিন্তু যারা ধর্মপ্রাণ তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। নিশ্চয়ই, এবং এই কারণে আমি নিজে যখন কথা বলেছি, আমি বলেছি আমাদের ধর্মগুরুরা যারা আছেন তারা বলতে হবে। যেমন একটা উদাহরণ দিই, এটা মব ছিল না, আমি একটা ঘটনার কথা বলি আর কি। একজন পাওয়ারফুল মানুষ, একজন মানুষ রমজানের সময় রেস্টুরেন্টের ভেতরে বসে খাচ্ছেন, জি জি, তাকে ভেতর থেকে ডেকে এনে বয়স্ক মানুষকে কান ধরে উঠবস করাচ্ছেন লাঠি হাতে নিয়ে। ধর্ম বলেছে কথা, এটা ধর্ম তো অ্যালাউ করবে না, তাই না? আমি এজন্যই বলছি এটা, বা এই যে মাজারকে কেন্দ্র করে, মাজারের কেন্দ্র করে যা যা এর মধ্যে ইসলামিক বা ইসলামের কিন্তু অনেক রকম ইন্টারপ্রিটেশন আছে। কেউ কেউ মনে করে এটা সঠিক না। এর মধ্যে নেশা সহ নানান রকম ইসলামিক জিনিস তো আছেই। অপরাধ, মানে নেশা তো বাংলাদেশে ক্রাইম, অনেক অনিয়ম সমস্যা আছে। সেগুলোর বিরুদ্ধে কথা বলা আর এগুলো ভেঙে ফেলা, ইভেন এটা যদি ভাঙতে হয় তাত্ত্বিকভাবে, এই ভাঙাটা যদি স্টেট মনে করে, এটাই বলছি, এটাই হলো স্টেট, আপনি করতে পারেন। আমাদের বক্তব্য ওইটুকু। আমরা শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে চেষ্টা করব নিয়মতান্ত্রিকতার মধ্যে দেশটাকে ঢোকানো। আপনার মূল কথাটা হলো ব্যক্তি আইন হাতে তুলে নিতে পারবে না। নো ওয়ে। শেখ হাসিনা তো বাংলাদেশের নাগরিক এখনো, আমরা তো নাগরিকত্ব বাতিল করি নাই। ওনাকে যদি আমরা হাতের কাছে পাই, আমাদের হিউম্যান ডিগনিটি, মানবিক মর্যাদা আমাদের কনস্টিটিউশনের একটা বেসিক স্পিরিট, এবং ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর কথা। এর মানে হচ্ছে একজন মানুষ, সে দল মত ধর্ম বর্ণ অপরাধী, শেখ হাসিনার মতো অপরাধী আমাদের ইতিহাসে আর আসে নাই, কিন্তু শেখ হাসিনা আমাদের কতগুলো রাইটে এন্টাইটেলড। তাকে ওই রাইট গুলো দিয়ে তার বিচার করে তার ফাঁসি হতে পারে, যে কোনো শাস্তি হতে পারে, সে ওই রাইটের গুলোর এন্টাইটেলড। আমি বাকিদের কথা বাদই দিলাম। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলামিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। ডক্টর জাহিদ, অনেকেই একটা অভিযোগ করছেন আমরা সবাই কেমন যেন একটা দলীয় হয়ে যাচ্ছি। আপনারা যারা ইউটিউব ইনফ্লুয়েন্সার হিসেবে বিরাজমান, তাদের কন্টেন্ট থেকে একটা স্পষ্ট হয়ে যাচ্ছে কে কোন রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিয়েছে। আবার কেউ কেউ প্রতিপক্ষের চরিত্র ব্যবচ্ছেদে নেমেছে। আপনাদের ব্যাপারে ইদানিং অনেকের নানা অভিযোগ, কিন্তু সবচেয়ে অবাক করার কাণ্ড যে আপনারা নিজেরা যারা এই কন্টেন্ট আপলোড করছেন তারা একসময় সবাই এই ফিসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। আমার প্রশ্ন হলো যে আপনার ইউটিউব চ্যানেলে আগের ডক্টর জাহিদকে খুঁজে পাওয়া যায় না অনেক সময়, কেন এরকম হচ্ছে? কেন এখন শেখ হাসিনা নাই, দ্যাটস দ্য অনলি রিজন। আচ্ছা, আমি এই জায়গাটা একটু আসতে চাই। শেখ হাসিনার সময় আমরা সবাই যারা বিরোধী কাজ করেছে, আমরা সবাই একই রকম। আমরা একটা কথা আছে এরকম, আগুন যখন লাগে তখন আপনাকে আগুন নেভাবেন, কেউ পুকুর থেকে পানি, কেউ নর্দমা থেকেও পানি মারলেও আগুন নিভবে। সো আমাদের প্রধান কাজ ছিল সেটা। শেখ হাসিনা যাওয়ার পর এটাই অনিবার্য, একটা গণতান্ত্রিক সমাজে বিভিন্ন রকম মতাদর্শের মানুষ আছে। যেমন আমি আমার পলিটিক্যাল অ্যালায়েন্স যদি বলি, আমি একজন মধ্যপন্থী সেন্ট্রিস্ট মানুষ, একদম সোজা সাপটা কথা। ফলে
এবার প্রত্যেকে তার তার রাজনীতি আছে। আমি রাজনৈতিক দল করছি না, কিন্তু আমার একটা রাজনৈতিক চয়েস আছে। আমি বাংলাদেশে কেমন রাজনৈতিক ব্যবস্থা থাকা উচিত সেটা নিয়ে আমার একটা অপিনিয়ন আছে। যখন আমি সেটা বলতে যাচ্ছি তাহলে দুটো কারণ, একটা হচ্ছে কেউ মোটিভেটেড হয়ে কোনো দলের হয়ে কথা বলেন, আরেকটা আছে কেউ তার মতাদর্শিক জায়গা অথবা মতাদর্শিক জায়গার ক্ষেত্রে যে তার অপোনেন্ট আছে তার কে নিয়ে যখন কথা বলতে যায় তখন ওই অপোনেন্টের অপোজিটে যে দল আছে আপনার মনে হবে যে আপনি ধরে ব্যাপারটা এরকম, এ আর বি দলের মধ্যে বেশ কম্পিটিশন, আমি মনে করছি বি বাংলাদেশের জন্য ভবিষ্যতে খুবই ক্ষতিকর হতে পারে, এটা আমার পলিটিক্যাল আইডিওলজির কারণে আমি বি কে সমালোচনা করলাম, তখন আপনার ক্লিয়ারলি মনে হবে আমি আসলে আসলে আমি এ নাও হতে এটা একটা ঝামেলা হয়েছে, এটা এ নাও হতে পারি, আমি এ হতেও পারি এ নাও হতে পারি, কিন্তু আমি বি কে সমালোচনা করছি। এই হচ্ছে মূল জায়গাটা। এবং আমাদের দেশে আরেকটা, ওই যে আপনি বললেন প্রাপ্তি অপ্রাপ্তি, আমাদের দেশে তো আসলে খুব টিপিক্যালি আমরা এগুলো করি, অপ্রাপ্তি থাকলে অনেক কথা বলি, প্রাপ্তি থাকলে বা কোনো আশায় কাজগুলো করি, দোষের কিছু নাই। এই জেনারেলাইজেশন করলে যে অনেক ভুলও হবে তা না, 90% ক্ষেত্রে হয়তো এটাও সত্য, বাট দেয়ার আর সাম এক্সেপশনস। আমি বিশ্বাস করি, আমি অন্তত আমার ক্ষেত্রে বলতে পারি, আমি আমার জায়গা থেকে আমি যেটাকে সঠিক বলে মনে করি সেটা বলি। এখানে একটা জিনিস যোগ করব, আমার বলা বা আমার ইন্টারপ্রিট করা সব কথা আমি আমার ব্যক্তিগত চ্যানেলেও বলেছি, সবসময় সঠিক নাও হতে পারে। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে কিন্তু ডক্টর জাহিদ, আপনাদের মতো যারা দীর্ঘদিন ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছেন, জীবনের ঝুঁকি নিয়েছেন, জনমত তৈরি করেছেন, আপনারা অনেকেই এখন সেলিব্রিটি, আপনাদের কাছে জনগণের প্রত্যাশার মাত্রাটা কিন্তু অনেক বেড়েছে, যে ওনারা এই ধরনের কথা বলেছেন আগে, ওনাদের কাছে এই গঠনমূলক কথাগুলি আমরা চাই। আপনারা যখন কোনো দল বা গোষ্ঠীর মধ্যে ঝুঁকে পড়েন তখন আমাদের মতো সাধারণ মানুষরা কিন্তু একটু হতাশ হই। না, এখানে দুটো পার্থক্য আছে। একটা হলো কেউ কি আমি আমার চ্যানেলে হচ্ছে মাই টেক, আমার টেক মানে হচ্ছে ইটস নট অনলি মাই অ্যানালিসিস, মাই অপিনিয়ন অ্যাজ ওয়েল। আমার কিন্তু একটা অপিনিয়ন আছে। জি। তাহলে খেয়াল করি, প্রবলেমটা খেয়াল করি। আগে আমাদের সবার অপিনিয়ন শেখ হাসিনার খেদাও মিলে গেছে, এর মধ্যে এক্সট্রিম রাইট, ধরুন আমি খোলাখুলি যদি বলি, হিজবুত তাহরির কি মাঠে ছিল না? শেখ হাসিনা পদে এই জুলাই মাসে ছিল, কিন্তু যখন শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনাকে হঠাৎ চেয়েছে কেন? সে নিষিদ্ধ সংগঠন হলো, সে চেয়েছে যে আমি হাসিনাকে যদি সরাতে পারি আমি একটা খেলাফত কায়েম করব। আমি হঠাৎ চেয়েছি কেন? লাইফ রিস্কের কথা বলছি, নিজের মুখেই যদি বলি, দেশে থেকেই সবকিছু করেছি, তো কতটা রিস্কের মধ্যে দিয়ে গেছি এটা সবাই জানেন। আমি চেয়েছি কেন? আমি বাংলাদেশে একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চাই। গণতন্ত্রের আবার অনেকগুলো স্পেকট্রাম আছে, গণতন্ত্রের অনেকগুলো মানে ইডিওলজির স্পেকট্রাম আছে, সেন্ট্রিস্ট আছে, এদিকে সেন্টার রাইট আছে, কেউ রাইট। বাংলাদেশে তো সাংবিধানিক সিস্টেমের মধ্যে রাইটিস্ট দল আছে, বাংলাদেশের সাংবিধানিক সিস্টেমের মধ্যে লেফট আছে। আমি রাইটও না লেফটও না, আমি সেন্টার রাইট সেন্টার লেফটও না, আমি জাস্ট সেন্ট্রিস্ট হতে চাই, লিবারেল হতে চাই। তো তাই যদি হয়ে থাকে, আমার যেহেতু একটা পলিটিক্যাল অবস্থান আছে, আমার তো একটা পক্ষ আছে, আসলে রাজনৈতিক অবস্থান আছে। এখন আমার ওই পক্ষ যখন আমি নেব, রাজনৈতিক ইডিওলজিক্যাল পক্ষ, তখন কারো সাথে যদি মিল থাকে, যেমন ধরুন আমাদের এখানে ধর্মভিত্তিক কিছু দল আছেন এবং তারা কনস্টিটিউশনের মধ্যেই আছেন, সুতরাং যে দলগুলো আমাদের কনস্টিটিউশন মেনে রাজনীতি করবে আপনি ওদেরকে বৈধ রাজনৈতিক দল মনে করেন, তার পলিটিক্যাল প্রত্যেকটা রাইট নিয়ে আপনি সমর্থন করবেন। এখন আপনি তো জানতে চাইতে পারেন যে আপনি যে ইসলামী বলছেন, আপনার দলের সাথে, বিভিন্ন দলের সাথে ইসলামী শব্দটা অনেকগুলো দলের সাথে আছে, আপনি আসলে কি কারণে ইসলামী? আপনি ক্ষমতায় যদি আসতেন কি করতেন? এখন যেটা করতেন সেটাকে স্টেটের সাথে আমি কিভাবে দেখতে চাই, এটা নিয়ে আমার মতামত থাকতে পারে, বা সংবিধানের সাথে কে আছে এবং স্টেটটাকে আমি ওই জায়গায় দেখতে চাই কিনা, এটা তো আমার একটা চয়েসের প্রশ্ন আছে। এটা নিয়ে আমার একটা চয়েসের প্রশ্ন আছে। একটা মেয়ে কিভাবে ওড়না পড়বে এটা কোনো একজন ব্যক্তি ঠিক করে দিতে পারে, বা স্টেট কোনোদিন ঠিক করবে কিনা নাকি করবে না, এটা নিয়ে আমার অপিনিয়ন আছে। তো দেয়ার আর সাম স্টেটস যেখানে একটা নারী কি পোশাক পরবে সেটা একেবারে কমপ্লিটলি ইম্পোজ করা। ইরানে আমরা এখন আলোচনা দেখলে একটা নারীর চুল দেখা যাওয়ার এই মাসা আমিনির ঘটনা আমরা জানি কি হয়েছে। সো আমরা স্টেটটা কি ওভাবে দেখবো? কিন্তু আবার তুরস্ক আলাদা, সেটাই বলছি, সেখানে ইম্পোজ করে না, এটাই বলছি। আবার ইম্পোজ করেও যেখানে, সেখানেও কি সব মানুষ এটা মানছে? এই জন্য আমি বলছি যে ইডিওলজিক্যাল ডিফারেন্স থাকে, এটা দোষের কিছু না। আমাদের সমস্যা কোন জায়গায় হয়েছে আমি সেটা বলি, যেটা আমার কাছে মেজর প্রবলেম মনে হয়। আমি যখন কাউকে নিয়ে এটা কোনো একদিন আমরা গণতান্ত্রিক এনগেজমেন্ট চাই, এটাও আসলে শেখ হাসিনার একটা আমাদের বাই প্রোডাক্ট বলবো। শেখ হাসিনার সময় তো আমরা পরস্পরকে আঘাত করতে চেয়েছি, আমরা কিন্তু ডেমোক্রেটিক যে ডিসকাশন তাতে এনগেজ করি নাই। আমি আমার জায়গা থেকে যা বলছি সেটা যদি দ্বিমত থাকে, এবং দ্বিমত থাকবে, তো দ্বিমত থাকাই হলো গণতন্ত্র,
যদি না থাকে তাহলে তো আসলে গণতন্ত্রের দরকার ছিল না। আমরা এনগেজ করতে পারি, আমার কোন জায়গাটা ঠিক মনে হচ্ছে না। আর দিনের শেষে কি আমাদের একমত হতে হবে না। গণতন্ত্রে কি করা হয়, গণতন্ত্রে এটা করা হয়, রাজনৈতিক দল বা অপিনিয়ন মেকাররা সে চেষ্টা করে তার জায়গাটাকে দিয়ে সে কিভাবে তার পক্ষে মানুষ আনতে পারে। এভাবেই হয়। যদি কোনোদিন তারা তাদের এই জিনিসটাকে বিশ্বাসযোগ্য করে তুলতে পারেন, মানুষের কাছে অ্যাপিলিং, যে কোনো দল, এটা বাম বলি, ডান বলি, মধ্যম, তারা যদি পারেন তারা করবেন। করতে পারলে তারা ক্ষমতায় যাবেন। ক্ষমতায় যাই দেখেন একটা সংকট তৈরি হয়েছে, জি, সেটা হলো আমাদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে একটা সংকট তৈরি হয়েছে অনেকের মধ্যে। সেটি হলো যে প্রথম কথা হলো, আমি যেটা পছন্দ করি সেটা যদি আপনি না বলেন তার পক্ষে বা তার বিপক্ষে বলেন, তাহলে আপনি অপছন্দের লোক হয়ে গেলেন। আরেকটা জিনিস হলো কি, আমার মতের সঙ্গে সবার একমত হতে হবে। এই ধরনের একটা প্রবণতা রয়েছে। প্রবণতা বলবো না, আরো কঠিন শব্দ বলা যেতে পারে। এই মানসিকতাটা কেন তৈরি হয়েছে সেটাও বিশ্লেষণের দাবি রাখে। একই সঙ্গে আমরা একটু জানতে চাইবো এই মানসিকতা বেরিয়ে আসার উপায়টা কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে আমি এই কথাটা শেখ হাসিনা পতনের আগে অনেকবার বলেছি যে শেখ হাসিনা চলে যাবেন, কিন্তু উনি সমাজে যে ক্ষতি করে গেছেন, সমাজে আমাদের স্টেটের স্ট্রাকচারের কথা বলছি না, বিচার বিভাগ এটা সেটা ধ্বংস, সেটা না, সমাজের ক্ষতি। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আমি অনেকবার বলেছি, ওই যে অর্থনীতির একটা ট্রিকল ডাউন ইকোনমি বলে, অর্থনীতির ধনীর টাকা হলে এটা আস্তে আস্তে চুইয়ে চুইয়ে নিচে যায়। স্বৈরাচারেরও ট্রিকল ডাউন হয়, ভালোভাবে হয়, খুব ভালোভাবে। মানে রাষ্ট্রের স্বৈরাচার ব্যক্তি, প্রতিষ্ঠান, সমাজ, পরিবার সবকিছুতে ঢুকে যায়। ফলে এটা শুনতে খারাপ শোনাবে, আমরা অনেকে না শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি শেখ হাসিনাকে সরিয়ে আমার ফ্যাসিবাদী মানসিকতাটা চাপিয়ে দেওয়ার। আপনার সাথে যদি আমি ডিবেট করি, আপনি আমার সাথে ডিবেট করবেন, কিন্তু আমি আপনার সাথে যদি প্রতিদিন দেখা হলে ঝগড়া করি, আপনি আমাকে পাল্টা ঝগড়া করবেন। তারপর কোন একদিন আমি না থাকলে দেখবেন আপনি পাল্টে গেছেন, আপনি সবার সাথে ঝগড়া করছেন, কারণ আপনি এতদিন ঝগড়ার মধ্যে ছিলেন, আপনি স্ট্রেস ছিলেন। সো কারণটা বলে ফেললাম যে এই দীর্ঘকাল এই স্বৈরাচারী ব্যবস্থায় থাকার সমাধান হচ্ছে গণতান্ত্রিক চর্চা। এই জন্য আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমি আমার কমেন্ট বক্স কখনো লক করি না। আমি তো চাইলে আমাকে যেভাবে আক্রমণ করা হয়, যেভাবে গালিগালাজ করা হয়, আর যদি স্পেসিফিকলি বলি, আমি তো কমেন্ট বক্স অফ করে দিতে পারি। আমি কিন্তু করি না, করছি। আমি পড়ি, দেখি, আমি মন দিয়ে পড়ার চেষ্টা করি, আমি আমার চামড়া মোটা করার চেষ্টা করি, কারণ আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় থাকছি। এটার মধ্যে থাকতে থাকতে কোনো একটা দিন আমার মনে হয় আমাদের এই টলারেন্স তৈরি হবে, যদি আমরা এই ব্যবস্থায় থাকতে পারি। একটা বিষয় তো সমাধান হতে পারে, যেটা আমরা দীর্ঘদিন ধরে পাইনি, সেটা হলো মানুষের যদি ভোটের অধিকারটা ঠিকমতো হয় না, তাহলে এই ঝামেলাগুলো বুঝে আস্তে 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 আমরা গণতান্ত্রিক হয়ে উঠবো, আমরা পরস্পরের সাথে এনগেজ করতে শিখবো, আমরা ডিবেট করতে শিখবো, আমরা বুঝবো ডিবেট হচ্ছে জায়গা। ডিবেট দিয়ে আমি আপনাকে বোঝাইতে হবে তা না, আমি যদি ডিবেট করতে থাকি তাহলে 5 জন কিন্তু শুনবে, 5 জন শুনে ওর মধ্যে 2 জন আমার দিকে, 3 জন আপনার দিকে যাবে। এভাবেই আসলে আমরা সমর্থন তৈরি করতে পারি। এই কনসেপ্টটা আসলে ধারাবাহিক নির্বাচন হলে, গণতান্ত্রিক ব্যবস্থা থাকলে আস্তে আস্তে হবে। ডক্টর জাহিদ, যে তরুণদের নেতৃত্বে এই ঐতিহাসিক গণঅভ্যুত্থানটা হলো, তারাই এখন সবার টার্গেটের মুখে। জি, তীরটা তাদের দিকেই বেশি। গত 54 বছরে সম্ভবত কোনো রাজনৈতিক দল এরকম আক্রমণের মুখে পড়েছে কিনা সন্দেহ, তার বয়সের তুলনায়। মাঝে মাঝে মনে হয়, কেউ কেউ বলেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করে একটা বিরাট কোট আনকোট অন্যায় করে ফেলেছেন কিনা। এবং বড় বড় রাজনৈতিক দলের নেতারা এনসিপিকে ঠাট্টা করে বলেন ন্যাশনাল চিলড্রেন পার্টি। এদের বিরুদ্ধে চাঁদাবাজের অভিযোগ তুলেন এমন লোকেরা যারা অনেক আগে থেকেই চাঁদাবাজ হিসাবে সমাজে সুপ্রতিষ্ঠিত। কি বলবেন? আমি একেবারে একমত, কিন্তু আমি আবার মানে চাঁদাবাজের কথা যেটা বলছি সেটা একমত। এনসিপি কে বুঝতে হবে একটা জিনিস, আপনি পাওয়ার গেমে নেমে গেছেন, এটা আলাদা জিনিস। রাজনৈতিক দল যেদিন করেছেন, আজকে যে রাজনৈতিক দলের কাজ হচ্ছে ক্ষমতায় যাওয়া। এটা অনেকে কেন যেন ক্ষমতায় যাওয়াটাকে খারাপ, আপনি কি ক্ষমতার জন্য রাজনীতি করেন? উত্তর হচ্ছে আমি ক্ষমতার জন্য রাজনীতি বলা উচিত। অবশ্যই আমি ক্ষমতায় যেতে চাই, ক্ষমতায় গিয়ে আমার কিছু এজেন্ডা আছে, এটা আমি বাস্তবায়ন করতে চাই। আপনি যখন পাওয়ার গেমে ঢুকে যাবেন, তখন আপনাকে ওভাবেই দেখতে হবে, এবং তার বয়স কত সেটাও দেখা যাবে না। আসলে কিছু করার নাই, কারণ ক্ষমতায়, তাত্ত্বিকভাবে বলছি, ক্ষমতা যদি এনসিপি ভোটে চলে আসে, তাদেরকে তো সরকার গঠন করতে হবে। তো কি দেশ নিয়ে খেলবেন? আমরা কি এটা মেনে নেব? সো আপনার ওই ম্যাচুরিটি আছে কি না আছে, আর ছাড় হবে না, কোনো রকম ভাবেই হবে না। সো এটা আমি ডিফারেন্স কিছু দেখি না। আর একটা জিনিস আমি একটু বলে রাখি, এটাও একটু বলবো, তাদের সমালোচনা আসলে তাদের কারণেই হচ্ছে। আমি আবারও বলছি, তাদের সমালোচনা যতটা হচ্ছে তাদের কারণেই হচ্ছে। কেন? আপনি কতটুকু সমালোচিত হবেন
এটা ডিপেন্ড করে আপনি আমার কাছে কি প্রত্যাশা তৈরি করেছেন, আপনার প্রতি কি প্রত্যাশা আমার কাছে তৈরি করেছেন। ধরুন আমি জানি আমার এক পরিচিত মানুষ, ও চোর, ঘুষ খায়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তারপর ওর সাথে আমি আছি, চলি, কথাবার্তা বলি, আমি জানি আমার হাতে খারাপ লোকের সাথেও তো সম্পর্ক থাকে, কিন্তু আমি জানি ফরিদ ভাই, আমার পারসেপশন না, ফরিদ ভাই নিজেও দাবি করেন উনি কোনোদিন ঘুষ খান না, উনি কোনো করাপশনের সাথে নাই, উনি মানুষের কোনো খারাপের সাথে নাই, এটা আমি পারসেপশনে দেবো, ফরিদ ভাই নিজেও বলেন। কয়েকদিন পর আমি যখন দেখবো যে আপনি ঠিক নয়, আপনি ঠিক না, আপনি খানিকটা ঘুষ খাইছেন, তার চেয়ে ওই ওই অন্য লোক আরো বেশি ঘুষ খায়, আমি কিন্তু সে দাবি করে না। সে দাবি, আমি কার প্রতি আহত বেশি হব? আমি আপনার প্রতি বেশি আহত হব। অবশ্যই, কারণ আপনি দাবি করছেন এবং আপনার দাবির কারণে আমার আপনার প্রতি একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল যে ফরিদ ভাই ঘুষ খায় না। আরেকজনকে আমি জানি ভাই, ও আপনার চেয়ে বেশি খায়, হ্যাঁ, ওকে আমি জেনে শুনে, আমার কাছে তো এটা প্রিটেন্ড করে নাই যে আমি সৎ মানুষ, ও জানে। ঠিক এই ঘটনাটা এনসিপির ক্ষেত্রে হয়েছে। তারা নিজেরা তাদের রাজনীতি সম্পর্কে, নতুন বন্দোবস্ত সম্পর্কে, তারা অন্যদেরকে করাপশনের জন্য, অন্য দলের, আমি সরাসরি যদি বলি, 5 আগস্টের পর থেকে বিএনপির গ্রাসরুটে প্রচুর চাঁদাবাজি, দখলদারির অভিযোগ আছে এবং এটা হচ্ছে সত্যতার প্রমাণ। বিএনপি নিজে এদের অনেককেই বহিষ্কার করেছে। তো এনসিপি তো এগুলোর বিরুদ্ধে রাজনীতি করছে, রাজনীতি করবে তো। যখন দেখা যাবে তার কারো কারো এই অভিযোগ আসছে, খুব স্বাভাবিকভাবে তারা বেশি অ্যাটাক্ট হবে না, আমি এটাই বলতে চাইছি। কারণ এই এক্সপেকটেশনটা আপনি নিজে তৈরি করেছেন। আমি বলি নাই ভাই তুমি এনসিপি আলাদা কিছু হইতে হবে, তুমি বিএনপি আওয়ামী লীগের মতো হতে পারো, কিন্তু তুমি বলছো আমি বিএনপি আওয়ামী লীগ না, আমি এই রকম আলাদা হচ্ছি। সো স্ট্যান্ডার্ডটা শতভাগ না হলেও কাছাকাছি রাখতে হবে, দ্যাটস ইম্পর্টেন্ট। সুতরাং ওনারা যেটা ফেস করছেন এটা ওনাদের কারণেই। আর রাজনীতিতে যখন ক্ষমতার জায়গায় চলে আসবেন, ক্ষমতার ফাইটে নামবেন, অনেক মোকাবেলা করতে হবে। আরেকটা জরুরি কথা, এটাও বলে রাখা ভালো, আমরা তো এখন ইউরোপ আমেরিকা হই নেই যে আমরা যে এই রাজনীতির ক্ষেত্রে, তার রাজনীতির ন্যারেটিভের ক্ষেত্রেও যে সেই সভ্যতাটা রাখবো, আমরা এখনো অনেক পেছনে আছি। সব নানা রকম কিছু ঘটবে যেগুলো আসলে হয়তো রাজনৈতিক সংস্কৃতি হিসেবে ভালো না, কিন্তু এটা রিয়েলিটি। আমাদের এই পরিস্থিতির মধ্য দিয়ে আস্তে আস্তে বিকশিত হতে হবে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট ডক্টর জাহিদুর রহমান। ডক্টর জাহেদ, জুলাইয়ের গণ অভ্যুত্থানকে কেউ কেউ ডানপন্থীদের অভ্যুত্থান বলেন। তারা আরও বলছেন যে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে শুধু হাসিনারই পতন ঘটেনি, ভারতের আধিপত্যবাদেরও চরম পরাজয় ঘটেছে। তারা বলার চেষ্টা করেন যে কলকাতা কেন্দ্রিক সাংস্কৃতিক যে আধিপত্য এদেশে দীর্ঘদিন ধরে লালন পালন যারা করেছেন, বিশেষ করে বামপন্থীদের উপর তারা অভিযোগটা আনেন যে তাদের সেই চেষ্টা, তাদের সেই তৎপরতা শেষ পর্যন্ত আওয়ামী লীগের পকেটে ঢুকেছে এবং আওয়ামী লীগ একটি দীর্ঘমেয়াদী ফেসিস্ট হয়ে উঠেছে। কি বলবেন? প্রায় সবগুলো সত্য, কথাই সত্য। আমি একটা মানে বাস্তবতার সাথে আমি দ্বিমত করি খুব সিরিয়াসলি। আওয়ামী লীগের আসলে আর এই ন্যারেটিভ কলকাতার এইসবের আর 18-র পর দরকার ছিল না। খেয়াল করবেন, আওয়ামী লীগ তার সোকল্ড কালচারাল ফ্রন্টের লড়াই যারা করতো তাদেরকে আর পাত্তাও দিত না। আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল 18 পর্যন্ত। রাতের সিল মারার পর থেকে আওয়ামী লীগ একটা মাফিয়া রেজিমে পরিণত হয়েছে, যার বয়ান কার লাগে? ফ্যাসিস্টের বয়ান লাগে, বিজেপির বয়ান লাগে। ফ্যাসিস্টের কিন্তু সোশ্যাল অ্যাকসেপ্টেন্স থাকতে হয়। 18-র পর আওয়ামী লীগের বয়ান আওয়ামী লীগের লোক বিশ্বাস করে না, আমি সাক্ষী। আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে না, ও ব্রুট ফোর্স, আমি তোমাকে খেয়ে ফেলতে পারি, অপরাধে জেলে নিয়ে যেতে, গুম, তোমাকে আমি এক্সট্রাজুডিশিয়াল কিলিং করব, আমি এগুলো করতে পারি। তখন আর বয়ান লাগে না। 18 পর্যন্ত আওয়ামী লীগের বয়ান দরকার ছিল। আওয়ামী লীগ আসলে ফ্যাসিস্ট ছিল, আমি যেটা ক্লিয়ার করতে চাই। 2018 পর্যন্ত দেখবেন বিজেপিকে আপনি শত সমালোচনা করতে পারেন, কিন্তু ও ভোট পায় তো। ওর এই নোংরা বয়ান, হিন্দুত্ববাদী বয়ান, অন্যদেরকে মানুষ হিসাবে খারিজ করে দেওয়ার বয়ান সমাজে তো অ্যাকসেপ্টেড। ভোটে যেতে ওর হয়ে লোকজন এমনি মাঠে নেমে যায়। সো দ্যাট ইজ ফ্যাসিজম। আওয়ামী লীগের বয়ান 18 পর্যন্ত টু সাম এক্সটেন্ট ছিল, এরপর আসলে এটা আটারলি মাফিয়া রেজিম একদম।
এর আগ পর্যন্ত আপনি যেটা বলছেন আমি শতভাগই একমত যে তারা তাদের যে ন্যারেটিভ, তাদের যে কালচারাল মানে যে ধরনের ট্রেডিশন বা যে সব কিছু বাংলাদেশের সোসাইটিতে তারা এস্টাবলিশ করতে চেয়েছেন, এগুলো দিনের শেষে আওয়ামী ফ্যাসিবাদকে স্ট্রেংথেন করেছে, কোনো সন্দেহ নাই। এটা সেই অর্থে যে এই যে তাদের যে চেষ্টা, সেই অর্থে সেটা পরাজয় হিসাবে দেখা যেতে পারে। কিন্তু আমি আবারও বলি, 18 পরে এই বয়ান আর কার্যকরও ছিল না। আওয়ামী লীগ তার শাসনের পক্ষে কোনো সম্মতি উৎপাদন করতে পারেনি। আমি একটা উদাহরণ দিই। 14 সালে আমি দেখেছি যখন নির্বাচন এগিয়ে আসছে, আমার পরিচিত মানুষজন তারা দেখতে পাচ্ছে যে একটা একতরফা নির্বাচন হবে, কিন্তু তার কাছে কাউকে কাউকে আমি বলতে শুনেছি এই যে যুদ্ধাপরাধের বিচার হচ্ছে, আওয়ামী লীগ ক্ষমতা না আসলে তো ফাঁসি হবে না, সুতরাং নির্বাচন আপাতত না হলেও চলবে, থাকুক, এইবার পরে থেকে হোক, এবারও নির্বাচন হতে আওয়ামী লীগ হেরে যাবে, বিচার হবে না, স্বাধীনতার চেতনা তো রক্ষা করা যাবে না। কারা বলছে? এটাই ফ্যাসিবাদ। সোসাইটির এমন লোক যে আওয়ামী লীগও করে না, যে আওয়ামী লীগের কোনো বেনিফিট নেয় নেই, সে তার মধ্যেও এই ন্যারেটিভ ঢুকে গেছে। 18তে আমরা আসলে ফাইট করলাম, আমাদের এত মানুষ মারা গেল কেন? এত মানুষ মারা গেল কেন? কারণ এটা আমরা একটা মাফিয়া রেজিমের বিরুদ্ধে লড়াই করেছি। ওর আর কোনো কিছু, আমি আরেকটা উদাহরণ দিই, ইন্টারেস্টিং। হঠাৎ করে জাফর ইকবাল গর্ত থেকে মাথা তুলে একটা কলাম লিখেছেন না, উনি লিখছিলেন না রাজাকার বলে, রাজাকার বলাতে ওনার এই খারাপ লেগে গেছে, উনি ঢাকা ভার্সিটিতে যাবেন না। একটা মানুষ ওই ন্যারেটিভ নিয়েছে, ঘৃণা পেয়েছেন উনি পাল্টা। কেউ কেউ বলেছে না জাফর ইকবাল তো ঠিকই বলেছে, না কেন কেন আমরা রাজাকার বললো? একজন, ইজ দেয়ার আ সিঙ্গেল পারসন, একজন সিঙ্গেল মানুষও নেয়। তো তাহলে আর তাদের শক্তি তো ছিল না। আমরা আসলে ওদের বিরুদ্ধে ফাইট করি নাই, আমরা জাস্ট ফাইট করেছি বন্দুকের বিরুদ্ধে। সো 18-র পর আসলে ওদের এটা বাংলাদেশের মানুষ ওই কালচারাল আধিপত্যবাদ বহু আগে রিজেক্ট করেছে, ওটার আর কোনো আবেদন আসলে ছিল না। ডাক্তার জাহিদ, একটা বিষয় হলো সংস্কৃতির দিকটা আমরা অবহেলা করতে পারি না। আমরা, আপনি নিশ্চয়ই জানেন যে সংস্কৃতি রাজনৈতিক বয়ান তৈরি করে এবং এই বয়ানটাকে মানুষের কাছে পৌঁছে দেয় মূলত মিডিয়া। মিডিয়ার কিন্তু শুধু পত্রপত্রিকা মিডিয়া না, সব মিডিয়া ধরে আমি বলছি। আপনি কি মনে করেন এখন যে এই ফ্যাসিস্ট বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল মাঠে রয়েছেন, তারা কিন্তু গত 10 মাসে আমরা এই দিকে কোনো অগ্রসর হয়েছে এমন নজির কিন্তু দেখছি না। কিন্তু জায়গা তো খালি থাকে না, তাহলে এই খালি জায়গাটা কারা পূরণ করবে? খুবই 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 ভাইটাল প্রশ্ন। মানে আমরা এত বড় একটা ঘটনা ঘটালাম, হ্যাঁ সরকার কিছু ফিল্ম বানাচ্ছে দেখলাম, জুলাইকে নিয়ে ডকুমেন্টারি বানাচ্ছে, কিছু কিছু হবে, ওটা তো ইভেন্ট। আমি আসছি ইভেন্ট না, ফিল্মও বানাচ্ছে ধরে। না এটা তো ইভেন্ট। হ্যাঁ, ইভেন্ট দিয়ে তো আপনি বয়ান তৈরি করতে পারবেন না। নো ওয়ে, আমি আসছি এই জায়গায় যে আমি কেন বলছি এই ইভেন্টকে উপলক্ষ করে এটা করা হয়েছে। জি রাইট। 1 বছরে আপনার কানে কি গান এসছে এই জুলাই অভ্যুত্থানকে নিয়ে? আপনি কি সিনেমার কথা দেখেছেন? আপনি কি কোনো গল্প লেখা দেখেছেন? মানে এক অবিশ্বাস্য ব্যাপার, এই এক অবিশ্বাস্য ব্যাপার, আমরা এই জিনিসটাকে ধরতে জানলাম না। এবং এটা যদি না হয়, আপনি যেটা বললেন, মাঠ খালি থাকে না, মাঠে অন্য ন্যারেটিভ ঢোকা শুরু করবে। এটা আমরা সমালোচনা করতে পারি, এই ব্যাপারে আসলে আওয়ামী লীগের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো ছিল। মানে এই যে এটাকে তো একটা টার্ম আছে সফট পাওয়ার, সবসময় হার্ড পাওয়ার দিয়ে আসলে হয় না। সবচেয়ে দুঃখজনক কি জানেন ডাক্তার জাহিদ, সফট পাওয়ারের ব্যাপারে অনেক রাজনৈতিক দল ধারণাই নেই। এবং এই আওয়ামী লীগ যা যা করেছে, তার এতদিন ধরে সে তার ক্ষমতাকে এক্সটেন্ড করতে পেরেছে তো আসলে সফট পাওয়ার, নিঃসন্দেহে। এবং আমাদের এই জায়গাটা আমাদের ভোগাবে। আমাদের আসলে খুবই কেয়ারফুল হওয়া উচিত যে এই জিনিসটা যাতে পেট্রোনাইজ করে। এটা শুধু এখনকার কথা বলছি না, ভবিষ্যতে রাষ্ট্রীয়ভাবে আসলে এটা করতে হবে। এই জায়গাটা ব্যক্তিগতভাবে আমি কিন্তু হতাশ। আপনি কি? একদম, একেবারেই হতাশ। আমি বললাম তো, কত গান হতে পারতো, আমাদের এখানে কত গান আসতে পারতো, নাথিং হ্যাপেন্ড। তরুণরা বারবার জুলাই ঘোষণাপত্রের দাবি তুলছেন, কিন্তু জুলাই ঘোষণাপত্রের খবর নেই। সরকার সময়সীমা ঘোষণা করে তা বাস্তবায়ন করতে পারছে না বা করছে না। অন্য অনেক ব্যাপারে চাপ দিলেও এ ব্যাপারে রাজনৈতিক দলগুলো নীরব। কেন সরকার করছে না? কেনই বা রাজনৈতিক দলগুলো নীরব? এটা একটু জটিল জায়গায় চলে গেছে। প্রথম কথাটা হচ্ছে, একটা জুলাই ঘোষণাপত্র হওয়া উচিত আমি মনে করি। আমাদের এত বড় একটা ঘটনা ঘটলো, এটা হওয়া উচিত হবে। কিন্তু ওই একই কথা, আমরা পলিটিক্যালি আমাদের অবস্থা এমন জায়গায় চলে গেছে যে আমরা আসলে কি রাখবো না, সম্ভবত এই ঐক্যমত্যর কাছাকাছিও যাইনি। এটা হলো ব্যাপার, আমরা কাছাকাছি যেতে পারছি না। আর আমি আর একটা কথা একটু বলে ফেলবো খোলাখুলি ভাবেই, রাজনীতি করলে ভালো ছিল, কিন্তু আমি ধারণা করি আমাদের কোথাও কোথাও কোনো রাজনৈতিক দলের পেছনে কিছু ষড়যন্ত্রকারী আছে। মানে তারা হয়তো একটা ঐক্য হোক,
সেটাও চান না। আছে আছে আমরা জানি। তো তো তাই যদি হয়, এমন সব দাবি হয়তো এখানে মাঠে আসবে যেটা আমাদের অনৈক্যই তৈরি করবে। কিন্তু আমি যতটুকু জানি ডক্টর জাহিদ, এখানে কিন্তু সবার ক্রেডিটে দেওয়া হবে, বিশেষ করে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, আরো নির্দিষ্ট করে বলি বেগম খালেদা জিয়ার ব্যাপারে কিন্তু সবারই একটা আলাদা আলাদা এক ধরনের তার মর্যাদা রয়েছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন 1 জুলাই যে অনুষ্ঠানটি করলো বিএনপি, সেখানে খালেদা জিয়া বক্তব্য রেখেছেন, উনি একটি শব্দ দলীয় দৃষ্টিকোণ থেকে বলেছেন কি? না, না। বলেননি। সবই ন্যাশনাল ইন্টারেস্টের কথা বলেছেন, ঐক্যের কথা বলেছেন, এবং এই যে গণঅভ্যুত্থানটা হলো এর চেতনাকে ধারণ করে লালন করার কথা বলেছেন। এই ধরনের রাজনীতির অভাব, রাজনীতিবিদদের অভাব হয়ে গেছে, এই ধরনের রাজনীতিবিদ। True, true. কিন্তু সেখানে তো জুলাই ঘোষণাপত্রে ওনার ব্যাপারে খুব পজিটিভলি অনেক কিছু বলার সুযোগ Fine. রয়েছে, বলেছে, আমি Fine. যতটুকু জানি। হ্যাঁ, কিন্তু এরপরেও কিন্তু সেটা হচ্ছে না, এটা একটা সংকট। আমাদের সবচেয়ে ভালো হতো কি, মানে এখন এটাও আসছে, সেটা হলো আমরা যদি জনগণ জানতে পারতাম পুরোপুরি। জি জি জি। একটা প্রাথমিক স্ট্রাকচার হয়েছিল, দুই এক দফা আলোচনা হয়েছিল, এরপর আমরা আর কিছু জানি না। এখন এনসিপি বলছে তারা তাদের একটা ঘোষণাপত্র একতরফা ভাবে, তারা মরিয়া হয়ে বলছে মূলত তাদেরটা জি, তারা জি। প্রকাশ করে ফেলবে। হুম। প্রকাশ করুক, আমার কাছে মনে হয় একটা যে কোনো একটা যদি প্রকাশিত হয় সেটা নিয়ে সোসাইটিতে আলোচনা হবে, রাইট। সেটা বরং ভালো। একটা ডিসকোর্স যদি সোসাইটিতে হয়, আমরা এখানে কথা বলবো, বলতে বলতে একটা জায়গায় পৌঁছা যাবে, আমার মনে হয় পৌঁছা উচিত। আপনি যেটা বলছেন খালি এটা না, আরো যারা যারা কার কার চাওয়া আছে কি আছে, তবে ঘুরে ফিরে ওই একই কথা, আমরা কোনটা কিভাবে দেখবো সেটা ভ্যারি করে। তো এখন ওইখানেই হয়তো প্রবলেম হয়েছে, আমি নিশ্চিত নই। আবারও বলছি, আসতে হবে কতগুলো আরেকটু document। নির্দিষ্ট করে একটা প্রশ্ন জানতে চাই, জি, এনসিপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দল কি এ ব্যাপারে উৎসাহী নন? আমি প্রথম যে আলোচনা হয়েছিল সেখানে বিএনপি কে যেতে দেখেছি। জি আমি এরপর সরকার কেন সরে এসছে আমি আসলে জানি না। বিএনপি নিজে কোনো ঘোষণাপত্র পাবলিশ করবে এখনো বলেনি, হতে পারে, আমি জানি না। কারণ হচ্ছে এনসিপিও এই গণ অভ্যুত্থানের সামনের সারিতে থাকা এই তরুণরা, তাদের চাওয়ার সাথে কোনো কোনো কোর জায়গায় ডিফারেন্স থেকে থাকতে পারে, আমি জানি না। কারণ এখন কেন বলছি, এনারাই একটা সময়, আমি আবারও বলছি, আমরা তো স্টেটমেন্টটা দেখি নাই, তারাই একটা সময় কিন্তু সংবিধান বাতিলের কথা বলছে, বা এখনো নতুন সংবিধান লেখার আলাপ অলরেডি কিন্তু জনাব নাহিদ ইসলাম 1 তারিখের প্রোগ্রামে বলেছেন। তো এখন নতুন সংবিধান রিরাইট করার আলাপ আবার বিএনপি পছন্দ করে। আমি জানি না প্রক্লেমেশনের মধ্যে নতুন সংবিধান তৈরি করার ধরনের আলাপও আছে কিনা। সেই জন্য এরকম কতগুলো জায়গা আছে খুবই কোর, মানে এগুলোতে কেউ কাউকে ছাড় দেবে না, কিন্তু প্রক্লেমেশনটা হওয়া উচিত, কিন্তু হওয়া উচিত। না হলে 24টা আমিও মনে করি এত বড় এক স্বাধীন বাংলাদেশ, মানে 71কে সরিয়ে রাখছি, মানে স্বাধীন হওয়ার পরের বাংলাদেশে এর কাছাকাছিও কোনো ঘটনা ঘটেনি। মানে 90-এর গণ অভ্যুত্থান, আমরা অনেক ছোট ছিলাম, না না, আমি নিজে ছিলাম ওখানে, মানে এর ধারে কাছে না, ধারে কাছে না, তো যে যতই বলুক না কেন, হ্যাঁ, এর ধারে কাছে না। সুতরাং তাই যদি হয়ে থাকে, এটার একটা প্রক্লেমেশন। এবং এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে কতজন মারা গেছে আমরা সংখ্যাটা জানি, কারণ কি সংখ্যাটা এত নির্দিষ্ট করে জানি, সংখ্যাটা একেবারেই স্বল্প এই তুলনায়, 24-এর তুলনায়। মানে এরশাদকে আমার কাছে শেখ হাসিনার তুলনায় অতি গণতান্ত্রিক মানুষই এখন মনে হবে। ডক্টর জাহিদুর রহমান, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।